শেখ হাসিনা ওয়াজেদের পর বাংলাদেশের মসনদে কে? আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের মানুষের কাছে তো এটাই বোধহয় একমাত্র প্রশ্ন। ভারত রাষ্ট্র, ভারত সরকার এবং ভারতবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যারা বাঙালি, আমাদের কাছেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ শেখ হাসিনার পর বাংলাদেশের শাসনভার কার বা কাদের হাতে যাচ্ছে তার উপর নির্ভর করছে দক্ষিণ এশীয় রাজনীতির অনেক সমীকরণ। দেখুন, শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কাছে বোধহয় সবচেয়ে ধিক্কৃত নাম। বোধহয় পাকিস্তানের সেই সেনা শাসক ইয়াহিয়া খান সহ আর কি, যারা ওই অত্যাচারটা করেছিল স্বাধীন বাংলাদেশের দাবিতে, তারাও বোধহয় এতটা ঘৃণিত ধিক্কৃত নয় যতটা শেখ হাসিনা। এর কারণ শেখ হাসিনা নিজেই খুঁড়েছেন, সেই কবর হাসিনা নিজেই খুঁড়েছেন। সেই প্রসঙ্গে আসবো, তবে একটু পরে। আগে আলোচনা করি শেখ হাসিনার পর কে। এই মুহূর্তে বেশ কতগুলো সমীকরণ বাংলাদেশে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তার মধ্যে একটা সমীকরণ তো সকলেই জানেন, মোটামুটি বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিবৃতি থেকে পরিষ্কার হয়েছে যে সেনাবাহিনী শাসন ক্ষমতা আপাতভাবে পরিচালনা করবে। আপাতভাবে কেন বললাম? সেনাবাহিনী এটাকে সরাসরি অভ্যুত্থান বলছে না, তাদের সেনাপ্রধান তেমন বাহ্যিক আচরণের পরিচয় দেয়নি, তবে পশ্চিমী দুনিয়ার মিডিয়ার একটা অংশ কিন্তু এটাকে সামরিক অভ্যুত্থানই বলছেন। ঘটনাচক্রে আগের দিনের ভিডিওতেই বলেছি, এই সেনা প্রধান হচ্ছেন শেখ হাসিনার পরম আত্মীয়, খুড়তুতো বোনের স্বামী, মানে ভগ্নিপতি। যাই হোক, মানে আদপে যে এটা অভ্যুত্থান নয়, সম্ভবত সেনাপ্রধান পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সখ্যতা থেকেই শেখ হাসিনাকে এসকেপ রুট করে বার করে দিয়েছেন, বাঁচিয়েছেন। সেই প্রসঙ্গেও আসব। তো যাই হোক, তো সেনাপ্রধান সেনাবাহিনীর তরফ থেকে বলেছে যে সেনাবাহিনী রাষ্ট্রপতির সম্মতি নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে, সকলের সঙ্গে আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। কিন্তু সেই আলোচনায় তিনি আওয়ামী লীগ খাতায় কলমে, কিন্তু সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ 2020 সালেরই আপনার হচ্ছে নির্বাচনটা হলো জানুয়ারি মাসে, 7 জানুয়ারি ফল প্রকাশ হয়েছে। এই 20 বলছে, এই 24-এর, এই বছরেরই 7 জানুয়ারি ফল প্রকাশ হয়েছে। কিন্তু বলছি সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ, কিন্তু সেই প্রশ্নবিদ্ধ অংশ বাদ দিলে এখনো খাতায় কলমে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ, শেখ হাসিনার পার্টি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পার্টি, তাদের কিন্তু আলোচনায় না ডেকে বাকি রাজনৈতিক দলগুলো, মানে মোটামুটি প্রধান রাজনৈতিক দলগুলো, মানে যারা মোটামুটি বিরোধী পক্ষ বোঝাই যাচ্ছে, বিএনপি, জামাত ইসলামী, নিষিদ্ধ, যে জামাতকে ঠিক 31 জুলাই নিষিদ্ধ করেছিলেন শেখ হাসিনার সরকার, সেই জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছেন। আর একটা ওই মাঝামাঝি অবস্থায় থাকা জাতীয় পার্টি, যারা হচ্ছে এরশাদ, হুসেন মোহাম্মদ এরশাদ, আর এক সামরিক শাসক যে রাজনৈতিক দল গঠন করেছিলেন, সেই এরশাদের জাতীয় পার্টি, এদের সঙ্গে মোটামুটি আলোচনা করেছেন। কিন্তু টুইস্ট এখানেই আছে, বাংলাদেশের এই আন্দোলন বা তার গোটা পর্ব এখানে থেমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে তেমনটা নয়। কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র মঞ্চের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, যাদের জন্যই বলতে পারেন বা যাদের আন্দোলনের হাত ধরেই বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরশাসন বলুন বা শেখ হাসিনার নির্বাচিত সরকারের পতন হলো, যেটা যা বলবেন, আমার কাছে স্বৈরশাসন, কিন্তু ঠিক আছে, নানান ন্যারেটিভ, নানান দিক থাকবে, তো তাই বললাম যে আপনি যেটা বলবেন, আপনি চাইলে বলতেই পারেন শেখ হাসিনার নির্বাচিত সরকারের পতন। তো যাই হোক, যেটা হলো, সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী যে 8 জন বা 9 জন সমন্বয়ক ছিল, এই ছাত্র আন্দোলন কিন্তু বেশ নড়বড়ে, এর নির্দিষ্ট কোনো সংগঠন নেই, নির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে বাংলাদেশের পুরো ছাত্র সমাজ একজোট হয়ে পথে নেমেছিল, দাবি আদায় করেছে, এবং সেই দাবি আদায়ের পথে যারা হত্যালীলা চালিয়েছিল সেই সরকারকেও তার উৎখাত করে দিয়েছে। এতে আরো অনেক স্রোত মিলেছে, কিন্তু সেটা আলাদা, তাতে পড়ে যাচ্ছি।
তো সেই ছাত্র মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেমন আওয়ামী লীগের হাসিনা বেরিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের অন্যরা মিলে সরকার গঠন করলে মানবে না, তেমনি তারা সেনা শাসন বা সেনার প্রভাবাধীন কোনো অন্তর্বর্তীকালীন সরকার মানবে না, তেমনি রাষ্ট্রপতি শাসনও মানবে না। এমনকি এই ছাত্রমঞ্চ এটাও বুঝিয়ে দিয়েছে দেশের প্রধান বিরোধী দল যাদের বিরুদ্ধে একই রকম দুর্নীতির অভিযোগ, স্বৈরাচারের অভিযোগ আছে, সেই বিএনপি যদি এই টাইমে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে সেটাও তারা মানবে না। তাহলে তাদের প্রস্তাব কি? তাদের মোদ্দা কথা যে প্রস্তাব উঠে এসেছে সেটা হলো বাংলাদেশের একমাত্র নোবেল প্রাপক বিখ্যাত অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস বা মুহাম্মদ ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে। সেই সরকারের প্রধান বা প্রধান উপদেষ্টা যেটাই বলুন সেটা হবেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ, এবং সেই সরকারে ছাত্র যুব সহ সমাজের সমস্ত পেশাজীবী সমস্ত স্তরের মানুষের অংশগ্রহণ থাকবে। তাদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় গণতান্ত্রিক মন্ত্রিসভা গঠিত হবে। তারা দেশের বর্তমান সংকট, বর্তমান পরিস্থিতি সামাল দেবে এবং সেই সামাল দিয়ে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক নির্বাচন সংগঠিত হবে। ছাত্রমঞ্চ এটাও বলেছে, এই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এটাও বলেছে যে রাজনৈতিক ব্যবস্থা শেখ হাসিনার মতো স্বৈরাচারীর জন্ম দেয় সেই রাজনৈতিক ব্যবস্থাটাও বদলাতে হবে, একদম আরো নিখুঁত গণতন্ত্রের পথে হাঁটতে হবে। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্রমঞ্চের এই কথাগুলো শুনলে সত্যি বুকে বল আসে। চারিদিকে অনেক অনেক নৈরাশ্যের ছবি গতকাল থেকে উঠে আসছে। বাংলাদেশের শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার পর, গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল সমাজ মাধ্যমে, শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার পর নানান ছবি উঠে আসছে। বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক, এই তো গণভবন মানে প্রধানমন্ত্রীর আবাস, সংসদ ভবন যেটা বাংলাদেশের জাতীয় সংসদ পার্লামেন্ট, সেখানে ঢুকে ভাঙচুর তাণ্ডব। সংসদের যেখানে সাংসদরা বসে আইন প্রণয়ন করেন তার চেয়ারে বসে কে ধূমপান করছে, সিগারেট টানছে, যে যা পাচ্ছে সে এক বিচিত্র উল্লাস। বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ি জ্বালিয়ে দেওয়া, তারপর আরো আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, বিভিন্ন জাতি গোষ্ঠী বাংলাদেশের সংখ্যালঘু থেকে আরম্ভ করে শোনা যাচ্ছে আক্রমণ, পাল্টা আক্রমণ, নানান কিছু চলছে। আওয়ামী লীগের অনেক অফিস জ্বালিয়ে দেওয়া ইত্যাদি হচ্ছে, অনেক শোনা যাচ্ছে। তার মধ্যে কিছু ঠিক, কিছু গুজবও হতে পারে, কিন্তু একটা বিষয়ে পরিষ্কার, পরিস্থিতি সুস্থির নেই। কিন্তু এরই মধ্যে এই ছাত্র আন্দোলনকারীরা তাদের সংগঠন বা তাদের নেতৃত্ব যে বার্তা দিচ্ছে তাতে কিন্তু প্রগতিশীল বাংলাদেশ, আরো নিখুঁত গণতন্ত্রের বাংলাদেশের আঁচ পাওয়া যাচ্ছে। এমনিতে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একটা বড় অংশের জনগণের কাছে অত্যন্ত সম্মানের, অত্যন্ত সম্ভ্রম পান। এবার মোহাম্মদ ইউনুসের কথায় আসবো। ছাত্র মঞ্চের এই দাবি সেনারা মেনে নেবে কিনা সেটা একটা প্রশ্নের। এমনিতে সম্ভবত 2008 সাল হবে বাংলাদেশে যখন ওই বিএনপি জমানা শেষ হচ্ছে আর কি, খালেদা জিয়া প্রধানমন্ত্রী আছেন, উনি বোধহয় ওই নিয়ে 3য়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার জমানা শেষ হচ্ছে। তখন ওদের নিয়ম ছিল, সেই সময় সংবিধানের নিয়ম ছিল তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবে, তারা বোধহয় 3 মাসের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন নিরপেক্ষভাবে করবে। তো সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বভার নিতে বলা হয়েছিল মোহাম্মদ ইউনুসকে। তিনি তখন অস্বীকার করেন, তিনি বলেন না এইসব রাজনীতির মধ্যে আমি যাব না, এটা আমার কাজ নয়। সেই সময় বাংলাদেশ জাতীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর ফখরুদ্দিন আহমেদ সম্ভবত নাম হবে বা কিছু, তাকে তত্ত্বাবধায়ক সরকারের মাথায় বসানো হয় সেনার প্রভাবে, সেনার প্রচ্ছন্ন মদতে। কিন্তু তিনি সেই সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই জেলে ভরেছিলেন। সে এক উত্তাল অবস্থা পেরিয়ে তারপর শেখ হাসিনার আওয়ামী লীগ বিপুল জনসমর্থন নিয়ে নির্বাচনে আবার জিতে ফিরে আসে, সেটা আলাদা প্রসঙ্গ। তো বর্তমানে শোনা যাচ্ছে মোহাম্মদ ইউনুস নাকি জাতির এই সংকটে হাল ধরতে রাজি হয়েছেন। কিন্তু সেনাবাহিনী কি চাইবে ইউনুসকে বসাতে? কটা কারণ আছে, আমার যা মনে হচ্ছে ব্যাপারটা এত সহজ হবে না। কারণ মোহাম্মদ ইউনুস স্বাধীন চেতা এবং মুক্ত কণ্ঠের মানুষ, আন্তর্জাতিক স্তরে
তার ব্যক্তিগত যোগাযোগ কিন্তু অত্যন্ত প্রবল, ফলে চাইলেই তাকে দিয়ে যে কোনো কিছু বা নিজেদের ইচ্ছামতো পরিচালন করতে সেনাবাহিনীর সমস্যা হবে। ইউনূস ওই জায়গাটায় বসলে আওয়ামী লীগের সমস্যা তো হবেই, কেন হবে পরে আসছি, বোধহয় বিএনপি জামাতও সুবিধা করতে পারবে না। তো বাংলাদেশের রাজনীতির মৌরসী পট্টা যারা নিয়ে চলে তারাও কি চাইবেন? এটা চাইবেন না। এবার যদি সেনাবাহিনী ছাত্রমঞ্চের এই দাবি মেনে না নেয়, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু পরিষ্কার ঘোষণা করেছে 15 বছরের হাসিনা জমানার পতন তারা পথে নেমে ঘটিয়েছে। সেনারা মেনে না নিলে তাদেরও সেই জোর জবরদস্তি বা স্বৈরাচারের পতন ঘটাবে। অর্থাৎ সেনাবাহিনীকেও কিন্তু এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হচ্ছে। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ছাত্রদের সঙ্গে আছি। এবার আসা যাক মোহাম্মদ ইউনূস বিষয়টা কেমন। দেখুন, মোহাম্মদ ইউনূস কলঙ্কমুক্ত না জোর করে তার গায়ে কালি লেপে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য যেমন প্রচুর বিদেশি অর্জন নিয়ে এসেছেন, তেমনি চূড়ান্ত বিতর্কিত হয়ে গেছেন। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক সেই বলতে গেলে একেবারে আদায় কাঁচকলা। আমাদের বাংলার একটা প্রবাদ আছে না, সাপে নেউলে, বোধহয় খানিকটা সেই রকম। হাসিনা একদমই মোহাম্মদ ইউনূসকে সহ্য করতে পারতেন না। মানে প্রকাশ্য সাংবাদিক বৈঠকে ইউনূসের কথা উঠলেই একেবারে চোখা চোখা বাক্যবাণ ছুঁড়তেন। মোহাম্মদ ইউনূস সেটা করতেন না, কিন্তু তিনিও প্রকাশ্যে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরোধিতা করতে ছাড়তেন না। শেখ হাসিনার বোধহয় বঙ্গবন্ধু কন্যা হিসেবে একটা গর্ব তো ছিলই, সকলেই জানি। তার বোধহয় একটু ইউনূসের প্রতি ঈর্ষাও ছিল, বা সার্বিক একটা ঈর্ষা হয়তো হাসিনার ছিল, যে বাংলাদেশের কেউ তাকে ছাপিয়ে গিয়ে বিশ্ব দরবারে একটা আলাদা আসন করে নিচ্ছে। তিনি বোধহয় সেটা সার্বিকভাবে সহ্য করতে পারতেন না। কারণ এই ইউনূসকেই একসময় হাসিনা বলেছিলেন গরিবের রক্ত শুষেছেন। তার প্রেক্ষাপট অবশ্য আলাদা, সেটাই আসছি। ইউনূসকে একসময় মুখোমুখি ডিবেটেও ডেকেছিলেন হাসিনা। ওই আমেরিকা প্রেসিডেন্ট ইলেকশনের, রাষ্ট্রপতি নির্বাচনে হয় না, দুই প্রধান প্রতিপক্ষ মুখোমুখি তর্কাতর্কিতে করেন, বোধহয় 3টে ডিবেট হয় এইরকম। হাসিনা ইউনূসকে এইরকম ডিবেটেও ডেকেছিলেন, এবং ইউনূসকে হেনস্থা আওয়ামী লীগ সরকার করেনি, মানে তা আপনাদের বলা যাবে না, যা যেভাবে পেরেছে করেছে। তো ইউনূস নোবেল পুরস্কার পেয়েছিলেন 2006 সালে। অর্থনীতিতে পাননি, কিন্তু পেয়েছিলেন বিশ্ব শান্তিতে। ইউনূস একা পাননি, তার সঙ্গে পেয়েছিলেন তার প্রতিষ্ঠিত বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। ইউনূস আসলে মাইক্রো ফিন্যান্স বা ক্ষুদ্র ঋণ যেটাকে আমরা বলি, যেটা আমাদের ভারতে দেখবেন অনেক সংস্থা আছে, ভিলেজ ফিন্যান্স সার্ভিস, বন্ধনেরও একটা আছে, আরো অজস্র আছে ক্ষুদ্র ঋণ দেয়, ওই রকমই ইউনূসের মডেলটা আরো সুসংগঠিত, এবং তা বাংলাদেশে আরো সাড়া ফেলে বিশ্ব মানচিত্রেও জায়গা করে নিয়েছে। দাবি করা হয়, মানে নোবেল কমিটি যারা বিচারক তারা মনে করেছিলেন এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে, ইউনূসের গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কয়েক লক্ষ মহিলাকে ও পরিবারকে দরিদ্র সীমার উপরে তুলে এনেছিলেন মোহাম্মদ ইউনূস। এটা বিশ্ব শান্তিতে এক সুসংহত ও ইতিবাচক বার্তা মনে করেই তাকে এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে নোবেল পুরস্কার দেওয়া হয় বিশ্ব শান্তিতে। এবার গ্রামীণ ব্যাংক বর্তমানে বাংলাদেশের একটি কমার্শিয়াল ব্যাংকও বটে। তো যাই হোক, কিন্তু সেই নোবেল পুরস্কার পাওয়ার পরই একের পর এক বিতর্কে জড়াতে শুরু করেন ইউনূস। একদমই তার বিরুদ্ধে কিন্তু শ্রম আইন ভাঙার অভিযোগ আছে, এবং সেটা বেশ গুরুতর। বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে, সে দেশের প্রত্যেকটি সংস্থায় শ্রমিক কল্যাণ তহবিল রাখতে হয়, তার নির্দিষ্ট নিয়ম আছে কত শতাংশ রাখতে হয়। গ্রামীণ ব্যাংকে ইউনূস সহ অন্য পরিচালকরা কিন্তু তেমন কোনো তহবিল রাখেননি। উল্টে সেই তহবিলের প্রায় 25 বাংলাদেশি মুদ্রায় 25 কোটি টাকারও বেশি ইউনূস সহ 13 জন পরিচালকের বিরুদ্ধে চৌপাট করা বা
লুটে নেওয়া বলুন বা যাই হোক টাকা নয় ছয় করার অভিযোগ আছে, এবং এই অভিযোগ প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন আদালতে প্রমাণিত হয় এই 2024 সালে 1 জুন সেই অভিযোগ প্রমাণিত হয়, এবং তার জন্য মোহাম্মদ ইউনূসকে আদালত 6 মাসের কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করে। যদি উচ্চ আদালতে অ্যাপিল করায় বর্তমানে খাতায় কলমে জামিনে আছেন ইউনূস। শুধু তাই নয়, তার বিরুদ্ধে বিদেশি মুদ্রা পাচারের কিন্তু একটা অভিযোগ আছে, বা বিদেশে তিনি যে আয় করেছেন সেই আয় কর না দিয়ে বাংলাদেশে আনার বারে বারে অভিযোগ উঠেছে ইউনূসের বিরুদ্ধে, এবং ইউনূস বলেছেন তিনি বাংলাদেশ সরকারের নিয়ম মেনেই করে নির্দিষ্ট ছাড় পেয়ে অর্থ এনেছেন। ইউনূস গোটা বিশ্বের সমাদৃত। ইউনূসের সঙ্গে একেবারে আদায় কাঁচকলা সম্পর্ক বাংলাদেশ আওয়ামী লীগের। আচ্ছা, শেখ হাসিনা যে কথাটা ঠিক বলেছিলেন এই গ্রামীণ ব্যাংকের কর্মীদের তহবিল তছরূপ মামলাটাই নয়, একটা কয়েক বছর আগে বাংলাদেশে অভিযোগ উঠেছিল যে ক্ষুদ্র ঋণ প্রকল্পের জন্য নোবেল পুরস্কার পাওয়া, সেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে আসলে বাংলাদেশের গরিবদের একটা বড় অংশ বিপদে পড়ছে, তাদের উপর ভয়াবহ সুদের হার চেপে যাচ্ছে, একবার টাকা ফেরত দিতে না পারলে সেই সুদ মেটাতে পারছে না, ফলে ঘটি বাটি সব চাটি হয়ে যাচ্ছে, একেবারে পথে এসে বসছে। সেই অভিযোগ উঠেছিল, কিন্তু মানে একজন দুজন একটা বড় অংশের মানুষ এই অভিযোগ তুলেছিল গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে, এবং তার পরিচালক হিসেবে ইউনূসের উপরেও অভিযোগ ছিল। সেই প্রসঙ্গে শেখ হাসিনা বলেছিলেন ইউনূস গরিবের রক্ত শুষছেন। ফলে অনেকেই মনে করছেন ইউনূস আরও এই টাইমে তত্ত্বাবধায়ক সরকারের মাথায় বসতে চাইছেন। হাসিনা তো দেশের বাইরে চলে গেছেন, তার আমলে বিভিন্ন যে অপকর্মগুলো হয়েছে তার তদন্ত করবেন, আওয়ামী লীগকে টাইট দেবেন ইত্যাদি। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইউনূস বিতর্কিত। ইউনূসের ব্যক্তিগত জীবন নিয়ে খুব আলোচনা করার কিছু নেই, কিন্তু ইউনূস এক বিদেশি মহিলার সঙ্গে প্রথমে বিবাহ হয়েছিল 1970 সালে, তারপর 1979 সালে সম্ভবত বিবাহ বিচ্ছেদ হয়, পরবর্তীতে তিনি আবার বাংলাদেশেরই একজনকে বিবাহ করেন। ইউনূসের মাথায় অজস্র মামলা আছে। তিনি এবার দেখুন, এই ইউনূসকে বাংলাদেশের ছাত্রছাত্রীরা এত চাইছে কেন? চাইছে না অনেকগুলো ব্যাপার। বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট তিনি, জীবিত অবস্থায় শিক্ষার দিক থেকে ওইসব ক্রিকেট ফুটবল ওইসব খেলাধুলো বাদ দিন, সিনেমা বাদ দিন, মানে আমি কাউকে ছোট করছি না, কিন্তু সেখানে কতটা মেধা কতটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যায় সেটা তো এক বিতর্ক সাপেক্ষ। তো ইউনূস বাংলাদেশের সাধারণ মানুষকে একটা বড় সম্মান এনে দিয়েছে বলে বাংলাদেশের ছাত্র যুবরা মনে করে। তার থেকেও বড় কথা, এই মুহূর্তে বাংলাদেশের যা যা ঘটছে তার সব কিছুর পিছনেই সচেতন বা অবচেতন মনে কিন্তু শেখ হাসিনা এবং তার সরকারের অত্যাচারের একটা প্রভাব থাকবে। হাসিনার সঙ্গে ইউনূসের একটা খারাপ সম্পর্ক, বারবার ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করে এসেছেন। সেই হাসিনার বিদায়ে সেই ইউনূসকে সেই জায়গায় বসানো, যিনি আবার নাকি বাংলাদেশের জন্য অনেক সম্মানও এনে দিয়েছেন, আন্তর্জাতিক পর্যায়ে অনেক বেশি স্বীকৃত। মানে এটা ঠিক এক ঢিলে দুটো পাখি মারা বলবো না, মানে আমাদের গর্বের মানুষটাকে আমরা ওই জায়গায় বসিয়ে বিশ্বাস করতে চাইছি যে তিনি সবকিছু শুধরাবেন, সবকিছু নিয়ন্ত্রণে আনবেন। একই সঙ্গে যে স্বৈরশাসক দেশ ছেড়ে চলে গেল বা পালিয়ে গেল, তিনি যাকে কোণঠাসা করছিলেন তাকেই সর্বোচ্চ সম্মান দিয়ে বসালাম। এইটা একটা মনস্তাত্ত্বিক জায়গা বলে আমার মনে হয়েছে। আচ্ছা, এই ইউনূসের বিরুদ্ধে কিন্তু আর একটা ভয়ঙ্কর অভিযোগ ছিল। বাংলাদেশের পদ্মা সেতু একটা বিরাট ব্যাপার ঘটেছে, আমরা সকলেই জানি, তা উদ্বোধন হয়েছে। বাংলাদেশের অন্যতম গর্ব, সে পদ্মা সেতু দিয়ে এখন তলা দিয়ে হচ্ছে সাদা গাড়ি যায়, আর ওপর দিয়ে ব্রিজ দিয়ে ট্রেন যায় সম্ভবত। তো এই পদ্মা সেতুর জন্য প্রথমে বিশ্বব্যাংকের থেকে বাংলাদেশ ঋণ নিতে চেয়েছিল। বিশ্বব্যাংক প্রথমে রাজিও হয়েছিল, হঠাৎ করে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রজেক্টে ঋণ দেবে না বলে অস্বীকার করে, দুর্নীতি হচ্ছে বাংলাদেশে ইত্যাদি বলে টলে। হাসিনা সরকারের অভিযোগ ছিল বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গেল শুধুমাত্র ইউনূসের জন্য। নিজের আন্তর্জাতিক প্রভাবকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনূস নাকি বিশ্বব্যাংককে বোঝায় যে পদ্মা সেতু প্রকল্পে ঋণ দেও না, তাই বিশ্বব্যাংক সরে যায়। এটা সত্যি না মিথ্যে আমার জানা নেই, যদি ইউনূস বারে বারে এই অভিযোগ অস্বীকার করেছেন। পরবর্তীতে হাসিনা সরকার নিজের তহবিলের অর্থ দিয়ে পদ্মা সেতু তৈরি করে চ্যালেঞ্জে সফলও হয়েছে, তবে এই পদ্মা সেতু নিয়ে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। যাই হোক, সেটা আর একটা দিক।
তো এই হচ্ছে বিষয়। এবার দেখা যাক কি হয়। তবে আমি আশা করব বাংলাদেশকে স্বৈরশাসন, মৌলবাদী শাসন, সেনা শাসনের দিকে এই ছাত্র সমন্বয় মঞ্চ ছাত্ররা যেতে দেবে না। তারাই বরং বাংলাদেশকে প্রকৃত অর্থে একটা ধর্মনিরপেক্ষ জাতি দেশে পরিণত করবেন। আচ্ছা, শেষ একটা কথা বলে শেষ করি। শুরুতে বলছিলাম যে শেখ হাসিনা আদৌ পালিয়ে আসতে বাধ্য হলেন, নাকি সেনা প্রধান তার আত্মীয় ভগ্নিপতি ওয়াকার উজ্জামান তাকে বেরিয়ে আসার রাস্তা করে দিলেন, সেটা নিয়ে একটা সংশয় আছে। সেটা হচ্ছে, আচ্ছা এই প্রসঙ্গে বলি, ওয়াকার উজ্জামান হচ্ছে সবে জুন মাসে সেনা শাসকের দায়িত্বভার নিয়েছেন, মানে 1.5 মাসও হয়নি। তার মধ্যে তিনি বর্তমানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতির হর্তাকর্তা বিধাতা হয়ে দাঁড়িয়েছেন। শোনা যাচ্ছে, প্রথমে শোনাচ্ছিল একটা 45 মিনিট আলটিমেটাম দিয়েছিল সেনা, পদত্যাগ করতে হবে, না হলে নয়। কিন্তু যেটা শোনা যাচ্ছে সোমবার মানে 5 তারিখ 5 অগস্ট যেটা হয়েছে, সকালে বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি তাকে এবং 3 বাহিনী, স্থলবাহিনী, বিমান বাহিনী ও জলবাহিনীর বাংলাদেশের প্রধানদের গণভবনে মানে নিজের বাসভবনে ডেকে আন্দোলন দমন নিয়ে কি পরিস্থিতিতে মোকাবিলা হবে তা নিয়ে হাসিনা বৈঠক করেন। সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও বলে আর দমন পীড়ন করে এই আন্দোলন ঠেকানো যাবে না, তার চূড়ান্ত আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ইস্তফা না দিলে ভয়াবহ পরিণতি হতে পারে, এটা হুঁশিয়ারি নয়, তারা হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন যে নাহলে প্রাণ সংশয় হতে পারে। কারণ যতই দমন পীড়ন হোক, যেভাবে মানুষ একরোখা হয়ে, ছাত্ররা একরোখা হয়ে গণভবনের দিকে আসছে, তাতে পরিস্থিতি বিগড়ে যাবে। হাসিনা বুঝতে চাননি। সেই সময় তার বোন রেহানা, শেখ রেহানা, মুজিবুর রহমানের ছোট মেয়ে, যিনি সম্ভবত ব্রিটেনের নাগরিক, যার মেয়ে ব্রিটেনের সাংসদ, সম্ভবত লেবার মন্ত্রিসভাতেও আছেন, বোনের সঙ্গে বৈঠক করে। বোন পরিস্থিতি বোঝেন, তিনিও দিদি হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু হাসিনা কিছুতেই নাকি গদি ছাড়তে রাজি ছিলেন না। তারপর সেনাপ্রধান, আত্মীয় হন্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, জয়কে নাকি বোঝান যে পরিস্থিতি খুব ভয়াবহ, মাকে বোঝাও, না হলে মানে কি হবে আমরা কেউ বুঝতে পারছি না, আমরা তো চেষ্টা করছি কিন্তু পারছি না। এবার দেখুন, হাসিনাই তো নানান মন্তব্য করে বিগড়ে দিয়েছিলেন না, সকলেই জানে না। তারপর ভয়াবহ দমন পীড়ন, শান্তিপূর্ণ আন্দোলনের দমন পীড়ন, আর সবটা যে হাসিনার ছকে হবে তা তো না। যাই হোক, জয় বুঝতে পারেন, জয় ঘটনাচক্রে আমেরিকায় থাকেন পরিবার নিয়ে, তিনি বুঝতে পারেন। তারপর তিনি মাকে চাপ দেন যে তুমি ইস্তফা দিয়ে ইমিডিয়েট দেশ ছাড়ো, না হলে হবে না, কারণ আমরা সবাইকে হারিয়েছি পরিবারে, তোমাকে হারাতে চাই না। ছেলের চাপেতে নাকি হাসিনা বুঝতে পারেন, তখন হাসিনা ইস্তফা দেন। এবার এই যে হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারলেন না, বলা হচ্ছে যে সেনাবাহিনী নাকি ভাষণ দিতে দেয়নি। আদবে বিষয়টা তা নয়। সেনাবাহিনী হাসিনা যখন ভাষণ দেবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইস্তফা দেবেন বলে ঠিক করেছিলেন, তখন হিসেব করে দেখা যায় জনগণ, ছাত্র যুব সহ সাধারণ মানুষের যে লাখ লাখ মানুষ গণভবন লক্ষ্য করে ধেয়ে আসছে শাহবাগ, উত্তরা থেকে, তারা প্রায় ওই 45-50 মিনিট দূরে আছে, তার মধ্যেই গণভবনে এসে পড়বে। ফলে তার মধ্যে শেখ হাসিনাকে ওখান থেকে বার করে নিয়ে না গেলে পরিণতি ভয়াবহ হতে পারে। তাই সেনাপ্রধান বোঝান যে আপনি আর দেবেন না, এখন ভাষণ দিতে গিয়ে সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। কার্যত হাসিনা প্রাণ রক্ষা করার জন্যই দ্রুত গণভবন থেকেই তাকে সম্ভবত তেজগাঁওয়ে একটা পুরানো বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে। তারপর সেখান থেকে ওই বাংলাদেশ সেনাবাহিনীর কি C-160 না কি এরা বলছে, 110 বোধহয় বিমান, ক্যাটাগরির বিমান হবে, তাতে করে ভারতের হিন্ডান এয়ারবেস উত্তরপ্রদেশের নিয়ে আসা হয়, যেটা এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম। এই হচ্ছে ঘটনাক্রম। মানে আমার এটাই বলার, যতদূর জানা যাচ্ছে সেনা অভ্যুত্থান নয়, হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে সেনাবাহিনী। আর এখানেই সন্দেহ, তাহলে কি আবার বছর খানেকের মধ্যে হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনের প্লট রচিত হবে? এখানে একটা বিষয় জানিয়ে শেষ করি।
গতকাল শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, শেখ হাসিনা অত্যন্ত মর্মাহত, বাংলাদেশের মানুষ তার সঙ্গে এমন করবে সেটা তিনি ভাবতে পারেননি। সেই সঙ্গে জানান তার মা আর কোনো রাজনীতিতে নেই, সম্ভবত হাসিনা বাংলাদেশ আর প্রত্যাবর্তন করবেন না, এমন ইঙ্গিত দেন জয়। তবে রাজনীতি বিচিত্র খেলা, বিশেষ করে এই দক্ষিণ এশিয়া ভারতীয় উপমহাদেশে, তাই এখানে না চালে বিশ্বাস নেই। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। ভবিষ্যতে আবার হাসিনাই বাংলাদেশের মসনদে ফিরে আসেন, নাকি তার চরম বিরোধী মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, সংবিধান ও সমাজের নতুন পথে যাত্রা শুরু হয়। আপনাদের মতামত জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি সম্ভব হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।